আমি তখন ক্লাস 8-এ পড়ি। স্কুলে যাওয়ার পথে আমার পরিচয় হয় আরাত্রিকা দিদির সাথে। দিদিকে সবাই অরু বলেই ডাকতো। আমিও অরু দিদি বলেই ডাকতাম। আমাদের গ্রামটা ছিল চড়ুই নদীর সাথে। স্থানীয়রা নদীটাকে বলতো চড়ুই গাং। স্কুলে যেতে হতো নদীর পার হয়ে। রোজ ব্রিজের কাছে এসে অরু দিদির সাথে দেখা হতো। দিদির গায়ের রং ছিল কালো, কিন্তু চেহারাটা ছিল বড্ড মিষ্টি। দেখা হওয়া মাত্রই মিষ্টি করে হাসতো, তারপরে হাত থেকে দুধের বালতিটা নামিয়ে বলতো, এই যে মেঘপরি, কি অবস্থা তোর? আমার নাম কিন্তু মেঘলা। দিদি সবসময় মেঘপরি বলে ডাকতো। আর দিদির মুখে হাসিটাও ছিল মন ভরে যাওয়ার মতো। মাঝে মধ্যে স্কুল থেকে ফেরার পথেও দিদির সাথে দেখা হতো। কোনো কাজ না থাকলে দিদির আমবাগানে বসে গল্পগুজব করতাম। আমাদের গল্পের কোনো আগামাথা ছিল না, যখন যা মাথায় আসতো তাই নিয়েই চলতো। দিদি আবার অবসর থাকার মতো মেয়ে নয়। হাতে কিছু না কিছু নিয়ে এসে বসে গল্প করতো আর কাজ করতো। কখনো এক ঝুড়ি সুপারি বা জাতি নিয়ে এসে সুপারি কাটতো, কখনো বা উল বা কুশি কাটার নিয়ে বসতো, কিংবা বেত বাঁশ দা নিয়ে বসতো। তা নিয়ে ঝুড়ি পাখা মাদুর বুনতো। দিদিকে প্রায় জিজ্ঞেস করতাম, তোমার কি অবসর থাকতে ইচ্ছে করে না? দিদি উত্তরে বলতো, অবসরই তো আছি, এইসব টুকটাক কাজ তো মানুষ অবসরেই করে। দিদির বাবা মা ছিল না। দিদির মুখে শুনেছিলাম দিদির মা যখন গর্ভবতী হয় তখন ওনার বাবা কাজের জন্য প্রবাসে গিয়েছিলেন। তারপর আর বাবার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক ছুটোছুটির চেষ্টা করার পরেও দিদির বাবার কোনো সন্ধান মেলেনি। দিদির বয়স যখন 7-8 বছর বয়স, তখন দিদির মায়ের বসন্ত রোগ দেখা দেয়। সারাদিন মাটিতে শুয়ে যন্ত্রণায় গড়াগড়ি করত, শরীরের ওপর মাছি ভনভন করত। কেউ কাছে যেত না, কোনো যত্নও নিত না। দিদির বড় চাচি বিকেলে একবার এক থালা খাবার ছুঁড়ে দিত। দিদি যখন বাচ্চা, মায়ের কোনো যত্নই নিতে পারেনি সে। অসহায় মুখ নিয়ে মায়ের সামনে বসে থাকত। সেই বসন্তের রোগ মাথায় নিয়ে কয়েকদিনের মধ্যেই দিদির মা চলে যায় না ফেরার দেশে। তারপর থেকেই দিদি তার ঠাম্মির সাথে চাচা চাচির সংসারে। দেখতে দেখতে দিদি বড় হয়েছে। দিদির চাচাতো বোন সবারই বিয়ে হয়ে গেছে। বড় বোনদের সাথে সাথে ছোট বোনদেরও বিয়ে হয়ে গেছে। চাচাতো ভাই 3 জন। এর মধ্যে 2 জনের বিয়ে হয়ে গেছে, আরেকজনেরও খুব শীঘ্রই হয়ে যাবে। কিন্তু দিদির বিয়ে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই বলতো, মেয়েটা বুড়ি হয়ে গেল, কেউ ওর বিয়ে নিয়ে ভাবলই না। দিদিকে একবার কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম, তোমার বয়স কত দিদি? দিদি হেসে উত্তর দিল, কেন, আমার বয়স নিয়ে পড়তে গেলি কেন রে? ওরে, ওই 27-28 হবে। দিনের পর দিন দিদির সাথে আমার সম্পর্কটা ভালো হতে লাগলো। বয়সের ব্যবধান ছিল অনেক, কিন্তু সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। আমার তখন এসএসসি পরীক্ষা চলছে। একদিন বিকেলে বাহিরে বারান্দায় বসে পড়ছিলাম। পরদিন বাংলা ব্যাকরণ পরীক্ষা। হঠাৎ দেখি দিদি আমাদের উঠোনে। আমি তো অবাক, দিদিকে কোনোদিন আমাদের বাড়িতে আসতে দেখিনি। আমাদের কেন, দিদি কোনোদিনই কারো বাড়িতে যায় না। সারাক্ষণ ওনার কাজ নিয়েই পড়ে থাকে। ওনাদের বাড়ি আমবাগান, ভোরে দুধ দিয়ে বাজারে দিয়ে আসা ছাড়া উনি আর কোথাও যায় না। অবশ্য ধানের দিনে মাঠে যায়, সেটা তো কাজে যায়। দিদিকে দেখে আমি বই ফেলে ছুটে গেলাম। দিদির মুখে সেদিন সেই মিষ্টি হাসিটা ছিল না। আমার দিকে তাকিয়ে বলল, আমাদের আমবাগানে চল তো। আমি একটু ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে উঁকি দিলাম। মা রান্নাঘরে মুড়ি ভাজছেন তখন। কাল সকালে পরীক্ষা, এখন যদি বের হতে দেখে চেঁচামেচি শুরু করবে। তাও দিদিকে না করতে পারলাম না। তখন আবার আমের সময় ছিল। দিদি আমাকে বাগানে বসিয়ে রেখে বাড়ি থেকে দা, পেয়ারা ও লবণ মরিচ নিয়ে এসেছে। তারপর গাছ থেকে আম পেড়ে সুন্দরভাবে পুকুর থেকে ধুয়ে এনে লবণ মরিচ দিয়ে বেশ করে মাখালো। অবশ্য এই সময়ে যখন এখানে আসি দিদি তখনই আম মাখায়। তারপর খেতে খেতে আমরা গল্প করি। আম মাখা শেষে দিদি মুখ ভার করে বলল, কিছু টাকা জমিয়েছিলাম, অনেকদিন ধরেই জমাচ্ছি, ওই সুপারি, বেতের ঝুড়ি, পাখা বিক্রি করে। খুব বেশি না, কিন্তু আমার খুব কষ্টের টাকা। আজ সকাল থেকে রঞ্জনাটা বাড়ি মাথায় তুলেছে ওর টাকা হারিয়ে গেছে বলে। দুপুরে আমার সব কিছু লণ্ডভণ্ড করে ফেললো টাকা খোঁজার নাম নিয়ে। তারপর আমার টাকার বক্সটা হাতে নিয়ে বলল, এই তো টাকা, চুরি করে এখানে রেখে দিয়েছ। বললাম, টাকাগুলো আমার জমানো। কিন্তু সে ততক্ষণে বাড়ি মাথায় করে তুলে ফেলেছে। বলল, আমি টাকা পাই কোথা থেকে? এসব নাকি ওদের ঘর থেকে চুরি করে জমিয়েছি। দিদির চোখ থেকে পানি পড়ছিল। সে চোখ মুছে বলল, রঞ্জনা আমার থেকে কম হলেও 10 বছরের ছোট। ও যখন ছোট ছিল ওর সব কাজ চাচি আমাকে দিয়েই করাতো। গত বছর যখন ওর ছেলেটা হলো তখন পুরো 6টা মাস কাটালো। ওর ছেলে আর ওর সব সেবা যত্ন আমি করলাম। দায়ে পড়ে করেছি তা নয়, মন থেকে করেছি। ওরা ছাড়া আমার আর কে আছে বলতো? দিদির চোখ থেকে তখনও অনবরত পানি পড়ছে। সেদিন দিদিকে কিছুই বলতে পারলাম না। সন্ধ্যা হয়ে আসছিল, চুপচাপ বাড়ি ফিরলাম। শেষ পরীক্ষা দিয়ে দিদিদের ওখানে গেলাম। দিদি আমাকে দেখে বলল, কি রে মেঘপরি, পরীক্ষা শেষ? হ্যাঁ দিদি,
চলো তোমাদের আমবাগানে, আজ অনেক দিন গল্প করব। আজ এই পর্যন্তই, গল্পের বাকি অংশটা পরের পর্বে পাবেন।